মানুষ যখন নিজের বাড়িতেই পর হয়ে যায় তখন সবথেকে আগে তার কণ্ঠস্বর মরে যায়, তারপর তার হাসি। প্রথমে সে এটা অনুভব করতে পারে না, সে ভাবে যে হয়তো এটাই আপোষ, এটাই জীবন। কিন্তু যেদিন সে আয়নায় নিজেকে চিনতে অস্বীকার করে, সেদিনই আসল গল্প শুরু হয়। ইন্দোর শহরে সেই হাবেলিতে দিওয়ালির জৌলুস ছিল না, ছিল শুধু আলোকসজ্জা। বড় বড় লাইট জ্বলছিল, কিন্তু কারো মুখে হাসি ছিল না। হাবেলির বাইরে একটা বোর্ড লাগানো ছিল, মালহোত্রা ইন্ডাস্ট্রিজ। ভেতরে হলে এক যুবক মেঝেতে বসেছিল, হাতে মোছার কাপড়, কপালে ঘাম। বয়স হবে বছর ৩০। নাম আদিত্য। আদিত্যের বিয়ের ৩ মাস হয়েছিল। ভালোবেসে বিয়ে করেছিল। স্ত্রীর নাম নেহা, মালহোত্রা পরিবারের একমাত্র মেয়ে। কিন্তু আদিত্যের জন্য এই বিয়ে কোনো সম্পর্ক ছিল না, এটি একটি চুক্তিতে পরিণত হয়েছিল, যার মূল্য সে প্রতিদিন চুকিয়ে যাচ্ছিল। মেঝে মুছতে মুছতে আদিত্যের নজর নিজের হাতের দিকে গেল। কোনো এক সময়ে এই হাত কম্পিউটারের কিবোর্ডে চলত। সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল, ভালো চাকরি ছিল, ভালো বেতন ছিল। কিন্তু বিয়ের পর সব শেষ হয়ে গেল। শ্বশুর বলেছিলেন, চাকরি ছেড়ে দাও, বাড়িতেই থাকো, ব্যবসায় সাহায্য করো। আদিত্য মেনে নিয়েছিল, কারণ সে ভালোবাসায় অন্ধ ছিল। কিন্তু ব্যবসায় সাহায্য করা আর হলো না, বাড়ির চাকর হওয়া হয়ে গেল। সকাল 6টায় ওঠো, চা বানাও, নাস্তা তৈরি করো, গাড়ি ধো, বাজার থেকে সওদা আনো, তারপর দুপুরের রান্না, বিকেলে আবার চা, রাতে বাসন মাজা। এটাই ছিল আদিত্যের সারা দিন, প্রতি মুহূর্তের গল্প। আদিত্য নেহার সাথে অনেকবার কথা বলেছে, কিন্তু নেহা সবসময় একটাই জবাব দিত, আর কয়েকটা দিন, বাবা তোমাকে পরখ করছেন, যখন মেনে নেবেন তখন সব ঠিক হয়ে যাবে। আদিত্য চুপ হয়ে যেত, কারণ সে নেহাকে ভালোবাসত, আর ভালোবাসায় মানুষ অনেক কিছু সহ্য করে। সেদিন দিওয়ালি ছিল, হাবেলিতে অতিথি আসার কথা ছিল। আদিত্য সকাল থেকে কাজে লেগেছিল, সাজানো, পরিষ্কার করা, রান্নার প্রস্তুতি। দুপুর নাগাদ সে ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু কেউ খোঁজ নেওয়ার ছিল না। শ্বশুর রাজেন্দ্র মালহোত্রা নিজের ঘরে বসেছিলেন, শাশুড়ি কমলা দেবী রান্নাঘরে ছিলেন, নেহা নিজের ঘরে তৈরি হচ্ছিল। সন্ধ্যায় অতিথিরা আসতে শুরু করলেন, বড় বড় ব্যবসায়ী, তাদের স্ত্রীরা, সবাই জমকালো পোশাকে। আদিত্যকে হুকুম দেওয়া হলো দরজায় দাঁড়িয়ে অতিথিদের স্বাগত জানাতে। আদিত্য দাঁড়িয়ে গেল, প্রতিটি অতিথিকে নমস্কার করত, তাদের ব্যাগপত্র নিয়ে ভেতরে যেত। তখনই এক অতিথি জিজ্ঞেস করলেন, এ কে? রাজেন্দ্র মালহোত্রা হাসতে হাসতে বললেন, এ আমাদের বাড়ির ছেলে, খুব কাজের। অতিথি মাথা নাড়লেন, ভালোই তো, এত বড় বাড়িতে চাকরের প্রয়োজন তো হয়ই। আদিত্যের বুক ফেটে যাচ্ছিল, কিন্তু মুখে কিছু প্রকাশ পেল না, শুধু হাসি মুখে দাঁড়িয়ে রইল। রাতে খাবারের টেবিল সাজানো হলো, সব অতিথিরা বসলেন, নেহাও বসল, কিন্তু আদিত্যের জন্য কোনো জায়গা ছিল না। সে রান্নাঘরে দাঁড়িয়ে প্লেট সাজাচ্ছিল, খাবার পরিবেশন করছিল। এক অতিথি বললেন, বাহ মালহোত্রা সাহেব, আজকের খাবার তো লাজবাব। কমলা দেবী হাসলেন, হ্যাঁ গো, আমাদের বাড়ির ছেলে বানিয়েছে, খুব পরিশ্রমী। আদিত্য রান্নাঘরের দেয়ালে মাথা ঠেকিয়ে দিল, তার চোখে জল এসে গেল, কিন্তু সে কাঁদল না, কারণ কাঁদারও সময় ছিল না, এখনও বাসন মাজা বাকি। রাত 12টা বাজল, অতিথিরা চলে গেলেন, হাবেলিতে নিস্তব্ধতা। আদিত্য তখনও রান্নাঘরে বাসন মাজছিল, তখনই নেহা এলো। সে আদিত্যের কাঁধে হাত রাখল, আজ খুব ভালো কাজ করেছ তুমি। আদিত্য পেছন ফিরে তাকালো, নেহা হাসছিল, কিন্তু আদিত্যের চোখে প্রশ্ন ছিল, নেহা, আমি কি সত্যি শুধু এটাই, একজন চাকর? নেহার মুখভঙ্গি বদলে গেল, কি যা তা বলছ? আদিত্য ধীরে ধীরে বলল, আমি 3 মাস ধরে এটাই করছি, কাজ আর কাজ, আমার কোনো সম্মান নেই, কোনো পরিচয় নেই। নেহা রেগে গিয়ে বলল, তোমার অভিযোগ থাকলে চলে যেতে পারো। আদিত্য চুপ হয়ে গেল, নেহা ঘরে চলে গেল। আদিত্য সারা রাত ঘুমাতে পারল না, সোফায় শুয়ে ভাবতে লাগল, এটাই কি ভালোবাসা, এটাই কি বিয়ে? সকাল হলো, আবার সেই একই রুটিন শুরু হলো, চা, নাস্তা, কাজ, কাজ আর কাজ। দুপুরে আদিত্য বাজারে গিয়েছিল সবজি আনতে। ফিরে এসে দেখল হাবেলির গেটে একটা দামি নতুন গাড়ি দাঁড়িয়ে আছে। আদিত্য ভেতরে এলো, হলে রাজেন্দ্র মালহোত্রা বসেছিলেন, সাথে এক যুবক, স্মার্ট স্যুট পরা, চোখে মুখে আত্মবিশ্বাস। রাজেন্দ্র আদিত্যকে দেখে বললেন, এসে গেছ, জলদি চা বানাও। আদিত্য রান্নাঘরে চলে গেল। চা বানাতে বানাতে বাইরের আওয়াজ শুনতে পেল। যুবকটি বলছিল, আঙ্কেল, আমি নেহার সাথে কথা বলতে চাই। রাজেন্দ্র বললেন, কেন নয় বাবা, ও এক্ষুনি আসলো বলে। আদিত্যের বুক ধড়ফড় করতে লাগল, এ কে? সে চায়ের ট্রে নিয়ে বাইরে এলো। ট্রে রাখার সময় সে যুবকটির দিকে তাকালো। যুবকটি আদিত্যের দিকে ফিরেও তাকালো না, শুধু রাজেন্দ্রর সাথে কথা বলতে থাকল।
তখনই নেহা এলো। যুবকটি দাঁড়িয়ে গেল। নেহা, তুমি? নেহা হাসল। আরে বিক্রম, তুমি কবে এলে? বিক্রম বলল, এই তো এক্ষুনি, তোমাকে সারপ্রাইজ দিতে চাইছিলাম। আদিত্য এক কোণে দাঁড়িয়ে সব দেখছিল, সব শুনছিল, কিন্তু কেউ তার দিকে তাকাচ্ছিল না। বিক্রম নেহাকে বলল, আমি আমেরিকা থেকে ফিরেছি, MBA শেষ করে এখন বাবার ব্যবসায় জয়েন করছি, আর তোমাকে দেখতে এসেছিলাম। নেহা লজ্জা পেয়ে কিছু একটা বলল। রাজেন্দ্র মালহোত্রা হাসলেন। হ্যাঁ মা, বিক্রম ছোটবেলা থেকেই তোমাকে পছন্দ করে। আমরা দুই পরিবার ভেবেছিলাম তোমাদের বিয়ে দেব। আদিত্যের মাথা ঘুরে গেল। সে নেহার দিকে তাকালো। নেহা চোখ নামিয়ে নিল। বিক্রম বলল, আঙ্কেল, কিন্তু আমি শুনলাম নেহার বিয়ে হয়ে গেছে। রাজেন্দ্র বললেন, হ্যাঁ বাবা, ভুল হয়ে গিয়েছিল, কিন্তু এখন আর কি করা যায়? আদিত্য এগিয়ে এলো। সে বলল, আমি আদিত্য, নেহার স্বামী। বিক্রম প্রথমবার তার দিকে তাকালো, তারপর রাজেন্দ্রর দিকে। রাজেন্দ্র হালকাভাবে বললেন, হ্যাঁ এই হয়েছে, কিন্তু কোনো ব্যাপার না, ভুল শুধরানো যেতে পারে। আদিত্যের হৃৎস্পন্দন জোরে ধড়ফড় করতে লাগল। মানে কি? রাজেন্দ্র সরাসরি বললেন, মানে এই যে আমরা ভেবে নিয়েছি ডিভোর্স হয়ে যাবে, নেহার বিয়ে বিক্রমের সাথে হবে। আদিত্য টলে গেল। সে নেহার দিকে তাকালো। নেহা কিছুই বলছিল না, চুপ করেছিল। আদিত্য বলল, নেহা, তুমি কিছু বলবে না? নেহা ধীরে ধীরে বলল, বাবা যা ঠিক মনে করেন। আর ওই একটি লাইন আদিত্যকে ভেঙে চুরমার করে দিল। সে বুঝে গেল এসব আগে থেকেই পরিকল্পনা করা ছিল। নেহা তাকে কখনো ভালোবাসেনি। এটি ছিল একটি নাটক, একটি খেলা, যেখানে আদিত্য একটি ঘুঁটি মাত্র ছিল। আদিত্য দীর্ঘশ্বাস নিল, তারপর খুব শান্তভাবে বলল, ঠিক আছে, ডিভোর্সের পেপার তৈরি করুন, আমি সই করে দেব। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি চাকর নই, আমি মানুষ। আর একদিন আপনারা বুঝবেন কারো সম্মান নিয়ে খেলা করা কতটা দামি পড়ে। রাজেন্দ্র হাসলেন। বড় বড় কথা, তোমার মতো গরিব ছেলে আমাদের কি ক্ষতি করবে? আদিত্য কিছু বলল না, নিজের ব্যাগ তুলে হাবেলি থেকে বেরিয়ে গেল। কিন্তু বন্ধুরা, বিপজ্জনক গল্প তো এখন শুরু হলো। কারণ আদিত্যের কাছে একটা রহস্য ছিল, এমন এক রহস্য যা মালহোত্রা পরিবারের জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখত। সেই রহস্য তখনও কেউ জানত না। হাবেলি থেকে বেরিয়ে আদিত্য সরাসরি একটি ছোট হোটেলে গেল। ঘর নিল, নিজের ল্যাপটপ খুলল, আর একটা ফোল্ডার ওপেন করল যার নাম ছিল প্রুফ। সেই ফোল্ডারে শত শত ফাইল ছিল, অডিও রেকর্ডিং, ভিডিও ক্লিপস, ব্যাংক স্টেটমেন্ট, ইমেল, সব কিছু। গত 3 মাসে যখন আদিত্য চাকর সেজেছিল, তখন সে চুপচাপ সব দেখছিল, শুনছিল আর রেকর্ড করছিল। কারণ আদিত্য শুধু সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল না, সে সাইবার সিকিউরিটি এক্সপার্ট ছিল। সে মালহোত্রা পরিবারের প্রতিটি কুকীর্তি ট্র্যাক করেছিল। রাজেন্দ্র মালহোত্রার ব্যবসা স্বচ্ছ ছিল না। কালো টাকা লেনদেন, ভুয়া কোম্পানি, ট্যাক্স ফাঁকি, আর সবথেকে বড় কথা, একটি কেলেঙ্কারি যেখানে সরকারি জমি দখল করা হয়েছিল। আদিত্যর কাছে সব প্রমাণ ছিল। সে একটি ইমেল ড্রাফট করল, সাথে সব ডকুমেন্ট যোগ করে পাঠিয়ে দিল ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, অ্যান্টি করাপশন ব্যুরো এবং একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের কাছে। পরের দিন সকালে মালহোত্রা হাবেলিতে সব স্বাভাবিক ছিল। রাজেন্দ্র ঘরে বসেছিলেন, নেহা আর বিক্রম ঘুরতে গিয়েছিল। তখনই গেটে কড়া নাড়ার শব্দ হল। চাকর দরজা খুলল। বাইরে ইনকাম ট্যাক্স অফিসাররা দাঁড়িয়েছিলেন, সাথে পুলিশ। আমরা রাজেন্দ্র মালহোত্রার সাথে দেখা করতে চাই, প্রধান অফিসার বললেন। চাকর ঘাবড়ে ভেতরে গিয়ে রাজেন্দ্রকে জানালো। রাজেন্দ্র বাইরে এলেন, হাসি মুখে বললেন, কি ব্যাপার সাহেব, হঠাৎ আসা? অফিসার একটি ফাইল এগিয়ে দিলেন। এটি দেখুন, আমাদের কাছে তথ্য আছে যে আপনার বিরুদ্ধে ট্যাক্স ফাঁকি, মানি লন্ডারিং এবং জমি কেলেঙ্কারির মতো গুরুতর অভিযোগ আছে। রাজেন্দ্রর মুখ ফ্যাকাশে হয়ে গেল। এসব মিথ্যে, কেউ ভুল অভিযোগ করেছে। অফিসার ল্যাপটপ খুললেন আর একটি অডিও প্লে করলেন। রাজেন্দ্রর কণ্ঠস্বর ছিল। নিজের সাথীর সাথে কথা বলছিলেন, কিভাবে টাকা লুকাতে হবে, ভুয়া বিল বানাতে হবে, সব পরিষ্কার। রাজেন্দ্রর পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমরা সার্চ ওয়ারেন্ট পেয়েছি, অফিসার বললেন। পুরো ঘর তল্লাশি করা হলো। বাড়িতে হুলস্থুল পড়ে গেল। কমলা দেবী কাঁদতে লাগলেন। নেহা আর বিক্রম ফিরে এলো। সবাই অবাক, কি হচ্ছে এসব? তখনই এক অফিসার রাজেন্দ্রর ঘরের এক সিন্দুক খুললেন। সেখানে কোটি কোটি নগদ টাকা আর ভুয়া নথিপত্র পাওয়া গেল। রাজেন্দ্রকে হাতকড়া পরিয়ে দেওয়া হলো। না, এটা ভুল, রাজেন্দ্র চিৎকার করলেন, কিন্তু কেউ শুনল না। নেহা দৌড়ে এলো। বাবাকে নিয়ে যাবেন না প্লিজ। অফিসার বললেন, সরি, এটা আমাদের কর্তব্য। রাজেন্দ্রকে নিয়ে যাওয়া হলো। হাবেলিতে সন্নাটা নেমে এলো। সন্ধে হতে হতে খবর পুরো শহরে ছড়িয়ে পড়ল। খবরের কাগজে হেডলাইন হল, মালহোত্রা কেলেঙ্কারিতে গ্রেপ্তার।
টিভি চ্যানেলে নিউজ চলছিল, সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হচ্ছিল। মালহোত্রা পরিবারের সম্মান মাটিতে মিশে গেল। নেহা ঘরে বসে কাঁদছিল। বিক্রমও ঘাবড়ে গিয়েছিল। সে বলল, নেহা, আমাকে যেতে হবে। আমার বাবা জানতে পারলে আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দেবেন। এই ঘর এখন ডুবতে চলেছে। নেহা তার দিকে তাকালো। তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? বিক্রম চোখ নামিয়ে নিল। সরি, কিন্তু আমার ভবিষ্যৎ তো আছে। এবং সে চলে গেল। নেহা একা রয়ে গেল। সে বুঝল বিক্রমও শুধু টাকার জন্য ছিল, ভালোবাসা ছিল না। তখনই তার আদিত্যের কথা মনে পড়ল। সে আদিত্যের নাম্বার ডায়াল করল। আদিত্য ফোন ধরল। নেহা কাঁদতে কাঁদতে বলল, আদিত্য, প্লিজ ফিরে এসো, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। আদিত্য চুপ রইল। নেহা বলতে থাকল, তোমাকে আমার খুব দরকার, বাবা জেলে, সব শেষ হয়ে গেছে, প্লিজ আদিত্য। আদিত্য ধীরে ধীরে বলল, নেহা, তুমি আমাকে 3 মাস ধরে চাকর ভেবেছিলে, আমার সম্মান নিয়ে খেলেছিলে, আর এখন যখন বিপদ এলো তখন মনে পড়ল। নেহা বলল, আমি জানি আমি বড় ভুল করেছি, কিন্তু প্লিজ আমাকে একটা সুযোগ দাও। আদিত্য বলল, নেহা, আমি তোমাকে সত্যি ভালোবাসতাম, কিন্তু তুমি আমাকে ব্যবহার করেছ। আর এখন সত্যিটা বলি, এসব যা হয়েছে তা আমিই করেছি। নেহার শ্বাস আটকে গেল। কি? হ্যাঁ, আমি তোমার বাবার সব অবৈধ আয়ের প্রমাণ জোগাড় করেছি। আমি অফিসারদের পাঠিয়েছি, কারণ আমি চুপচাপ সব সহ্য করতে পারতাম না। তোমরা আমার সম্মান কেড়ে নিয়েছিলে, এখন আমি তোমাদের সম্মান কেড়ে নিলাম। নেহা জোরে চিৎকার করে উঠল, তুমি এটা কি করলে? আদিত্য শান্তভাবে বলল, সেটাই করেছি যা সঠিক ছিল। তোমার বাবা গরিব মানুষের জমি কেড়েছে, টাকা লুঠেছে, ট্যাক্স ফাঁকি দিয়েছে, তিনি জেলেরই যোগ্য, আর এখন তিনি সেখানেই আছেন। নেহা বলল, কিন্তু আমি কি করব? সেটাই করো যা আমি করেছি, পরিশ্রম, সংগ্রাম, নিজের পায়ে দাঁড়ানো। আর হ্যাঁ, ডিভোর্স পেপারে আমি সই করে দিয়েছি, কুরিয়ারে পৌঁছে যাবে। আদিত্য ফোন কেটে দিল। নেহা মেঝেতে বসে পড়ল। কমলা দেবীও কাঁদছিলেন। বিশাল হাবেলি এখন ফাঁকা লাগছিল। বিদ্যুতের বিল দেওয়া হয়নি, চাকররা পালিয়ে গিয়েছিল, সবকিছু তছনছ হয়ে গেল। কয়েকদিন পর কোর্টে শুনানি হলো। রাজেন্দ্র জামিন পেলেন না। প্রমাণ এত মজবুত ছিল যে বাঁচানো অসম্ভব ছিল। ঋণ চুকানোর জন্য হাবেলি নিলামের নোটিশ চলে এলো। নেহাকে একটি ছোট ফ্ল্যাটে শিফট হতে হলো। একদিন নেহা বাজার থেকে ফিরছিল, তখনই সামনে আদিত্যকে দেখল। সে থমকে গেল। আদিত্যও থামল। দুজনে দুজনের দিকে তাকালো। নেহার চোখে জল ছিল। আদিত্য, তুমি আমার থেকে প্রতিশোধ নিয়ে নিলে। আদিত্য বলল, নেহা, এটা প্রতিশোধ ছিল না, এটা ছিল ন্যায়। তোমার বাবা ভুল করেছেন, তার সাজা পেয়েছেন। তুমি আমার সাথে ভুল করেছ, তার সাজা তুমি পেয়েছ। নেহা বলল, কিন্তু আমি তো বরবাদ হয়ে গেলাম, সব চলে গেল। আদিত্য বলল, আর আমি, আমার সম্মান, আমার আত্মসম্মান, সেটাও তো গিয়েছিল। নেহা চুপ রইল। আদিত্য বলে চলল, নেহা, তোমার মনে হয় টাকাই সব, কিন্তু আসল সম্পদ হলো সম্মান, যা একবার হারিয়ে গেলে আর ফিরে আসে না। আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু ভুলতে পারছি না। তুমি তোমার জীবন কাটাও, আমি আমার। নেহা কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করল, তুমি কি কখনো ফিরে আসবে? আদিত্য হেসে বলল, হয়তো না, কারণ কিছু সম্পর্ক একবার ভেঙে গেলে আর জোড়া লাগে না। এবং সে চলে গেল। নেহা সেখানেই দাঁড়িয়ে রইল। সে অনুভব করল সে কি হারিয়েছে। শুধু আদিত্যকে নয়, এক সত্যিকারের মানুষকে হারিয়েছে, যে তাকে সত্যি ভালোবাসত। মাস গড়িয়ে গেল। রাজেন্দ্রর 5 বছরের সাজা হলো। হাবেলি বিক্রি হয়ে গেল। কমলা দেবী অসুস্থ হয়ে পড়লেন। নেহাকে চাকরি খুঁজতে হলো। একটি ছোট কোম্পানিতে রিসেপশনিস্টের কাজ পেল। সেই একই কাজ যা সে এককালে আদিত্যকে দিয়ে করিয়েছিল। প্রতিদিনই সকালে ওঠা, অফিসে যাওয়া, কাজ করা, সন্ধ্যায় ক্লান্ত হয়ে বাড়ি ফেরা। এখন নেহা বুঝল পরিশ্রম কি, সংগ্রাম কি, আর সবথেকে বড় কথা, সম্মান কি। 1 বছর পর নেহা একদিন তার অফিসে বসেছিল। তখনই স্যুট পরা এক স্মার্ট লোক এলো। নেহা তাকিয়ে দেখল আদিত্য, কিন্তু এখন সে বদলে গিয়েছে, আত্মবিশ্বাসে ভরপুর এক সফল মানুষ। আদিত্য বলল, নমস্কার, আমি এখানে একটি মিটিংয়ের জন্য এসেছি। নেহা ঘাবড়ে গিয়ে বলল, আদিত্য, তুমি? আদিত্য বলল, হ্যাঁ, আমি এখন একটি সাইবার সিকিউরিটি ফার্মের মালিক, ভালো ব্যবসা চলছে। আর হ্যাঁ, আমি এখানে তোমাদের কোম্পানির সাথে ডিল করতে এসেছি। নেহার চোখ ভিজে এলো। তুমি এত সফল হয়ে গেলে? আদিত্য হাসল, হ্যাঁ, কারণ আমি হার মানিনি। তোমরা আমাকে নিচে ফেলেছিলে, কিন্তু আমি আবার উঠে দাঁড়িয়েছি, আর এখন আমি খুশি এবং সম্মানের সাথে বাঁচছি। নেহা ধীরে ধীরে জিজ্ঞেস করল, তুমি কি আমাকে ক্ষমা করতে পারো? আদিত্য তার দিকে তাকালো। নেহা, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু ভরসা ভেঙে গেছে। এখন আমি সামনে এগিয়ে গিয়েছি,
তুমিও এগিয়ে যাও, নিজের ভুল থেকে শেখো আর একজন ভালো মানুষ হও। নেহা মাথা নিচু করে নিল। আদিত্য চলে গেল। নেহা সেখানেই বসে রইল, চোখের জল পড়তে থাকল। সে বুঝতে পারল কিছু জিনিস হারিয়ে গেলে আর ফিরে আসে না। সেটা ছিল আদিত্যের ভালোবাসা, তার ভরসা আর সম্মান। বন্ধুরা, এই গল্প শুধু আদিত্য আর নেহার নয়, এটি প্রতিটি সেই মানুষের গল্প যারা অন্যকে ছোট করে দেখে, যারা টাকাকেই সব মনে করে এবং সম্মান নিয়ে খেলা করে। আদিত্য প্রমাণ করে দিল যে সম্মান টাকা দিয়ে কেনা যায় না, তা অর্জন করতে হয় পরিশ্রম, সততা আর সংগ্রাম দিয়ে। রাজেন্দ্র মালহোত্রার সব ছিল, টাকা, হাবেলি, ক্ষমতা, কিন্তু তিনি ভুল পথ বেছে নিয়েছিলেন আর সব হারিয়েছেন। আজ তিনি জেলে একা অনুশোচনা করছেন। নেহা ভালোবাসাকে টাকা দিয়ে মেপেছিল, আদিত্যকে ব্যবহার করেছিল, আর আজ সেও একা। রোজ কাজ করে আর রোজ আফসোস করে যে কেন সে আদিত্যের কদর করেনি। কিন্তু আদিত্য হার মানেনি। সে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছে, সঠিক পথ বেছে নিয়ে পরিশ্রম করেছে, আর আজ সে সফল, খুশি এবং সম্মানের সাথে বাঁচছে। তো বন্ধুরা, এখন আপনারা নিজেদের জিজ্ঞেস করুন, যদি কালকে আপনারা আদিত্যের জায়গায় হতেন, কেউ আপনার সম্মান নিয়ে খেলতো, আপনাকে চাকর ভাবত, তবে আপনি কি করতেন? চুপচাপ সহ্য করতেন নাকি আওয়াজ তুলতেন? আর যদি আপনি রাজেন্দ্র বা নেহার জায়গায় হতেন এবং কাউকে ছোট করার সুযোগ পেতেন, তবে কি আপনি সেটা করতেন নাকি সম্মান দিতেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই গল্প শেখায় যে জীবনে টাকা আসে আর যায়, কিন্তু সম্মান একবার গেলে আর ফেরে না। সবথেকে বড় কথা, কারো সম্মান নিয়ে খেলবেন না, কারণ একদিন সেও রুখে দাঁড়াবে আর তখন আপনার কাঁদার পালা আসবে। আদিত্য আজও আছে, কিন্তু সে খুশি, কারণ তার সম্মান তার সাথে আছে। নেহা আজও বেঁচে আছে, কিন্তু প্রতি মুহূর্তে মরে, কারণ সে সত্যিকারের ভালোবাসা হারিয়েছে। আর রাজেন্দ্র মালহোত্রা জেলের 4 দেওয়ালের মাঝে বসে ভাবেন যে কেন তিনি ভুল পথ বেছে নিয়েছিলেন, কেন আদিত্যকে চাকর না ভেবে মানুষ ভাবেননি। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। কিছু ভুল ক্ষমা করা যায়, কিন্তু ভোলা যায় না। আর এটাই এই গল্পের শিক্ষা। সম্মানের সাথে বাঁচুন, সম্মানের সাথে মরুন, কারণ শেষ পর্যন্ত এটাই থেকে যায়। গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।